তানভীর কর্নেল ওসমানীর সামনে যেয়ে তার টুপিটা সরিয়ে টাক মাথায় ফোঁ দিয়ে পেছনে তাকিয়ে একটা বিশ্রী হাসি দেয় আর এক পা করে এগিয়ে যেতে থাকে আর বলে ওঠে, লেখেন প্রধানমন্ত্রী তামিম সরকারের নির্বাচনে বাধা সৃষ্টি করতে সেতুমন্ত্রী, পানিমন্ত্রী ও আরও নেতারা যুক্ত হয়ে তানভীর সরকারকে মারতে এসে ধরা পড়ার ভয়ে নিজ হাতে বিষ পান করিয়া পরপারে চলে গেছে। এতে কয়েকজন মন্ত্রী তামিম সরকারকে বাঁচাতে এসে আহত হন। তানভীর অন্য মন্ত্রীদের আহত হওয়ার কথা বলতেই আশেপাশে তাকায়। তানভীরের তাকানোর সাথে সাথে কয়েকজন নেতারা নিজেদের জামাকাপড় নিজেরাই ছিঁড়ে ফেলে আর দেয়ালে বা হাতের কাছে যা পায় তা দিয়ে নিজেদের আঘাত করে। তানভীরের নির্দেশ মতো নেতাদের এমন কাণ্ড দেখে পিছিয়ে যায় নেতারা, যে যার মতো দৌড় লাগায় সরকার বাড়ি থেকে বেরিয়ে নিজেদের জীবন বাঁচাতে। কিন্তু তানভীরের নির্দেশ মতো আগেই সকল দরজা লাগানো ছিল, তাই কেউ বাইরে যেতে পারেনি। তানভীরের পঞ্চপাণ্ডব এক এক করে সকলকে সামনে এনে বসায় আর তানভীর এক পা করে সেতু মন্ত্রীর কাছে এগিয়ে যেতে থাকে আর বলতে থাকে, তোর চুল বাল সবই তো পেকে গেছে রে। এই পাকনা চুল দিয়া তুই আমার আব্বাজানের পরপারে পাঠানোর কথা ভাবস? সাহস তো কম না তোর। কথাটা শেষ হওয়ার সাথে সাথে তানভীর এক কপে সেতুমন্ত্রীর আলাদা করে দেয় মাথাটা আর পেছনে ফিরে হিংস্র বাঘের মতো মেঝেতে বসা নেতাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এভাবে প্রায় 1 ঘন্টা 20 মিনিট যাবৎ চলে তানভীরের হত্যাকাণ্ড। এক পর্যায়ে তানভীর ডিআইজির সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে, এই কাটাছেঁড়া লাশগুলো কিভাবে বিষ পানে মরছে এটা আপনার চিন্তা বিষয়, এটা নিয়ে যেন আমার না ভাবতে হয়। তানভীরের কথার উত্তরে ডিআইজি বলে ওঠেন, সব সামলে নেব আমি স্যার। সব কিছু শেষে তানভীর এসে দাঁড়ায় তার আব্বাজানের সামনে। তানভীর বলে ওঠে, এইবার চোখ খুলেন আব্বাজান। তানভীরের বলার সাথে সাথে তামিম সরকার চোখ খুলে। তানভীরের পুরো শরীরে রক্ত দিয়ে ভরা, পুরো শরীরে মানুষের রক্ত লেগে আছে। তামিম সরকার বলে ওঠেন, এবার আপনি বাইরে যান আব্বাজান, আমি আসছি। প্রত্যুত্তরে তানভীর বলে ওঠে, ঠিক আছে আব্বাজান। কথাটা বলেই তানভীর চলে যায় আর তামিম সরকারের কথা মতো তানভীর এবং তার পঞ্চপাণ্ডব সরকার বাড়ির বিশাল বড় বাগানে চলে যায়। তানভীর এসে দাঁড়ায় মাঝখানে এবং তামিম সরকার বলে ওঠে, সমরেশ। সমরেশ বলে ওঠে, জি কর্তা। কথাটা বলেই সমরেশ চলে যায় এক বালতি দুধ আনতে আর তা দিয়ে দেয় তামিম সরকারের হাতে। তামিম সরকারের দুধের বালতি দেখে তানভীর বসে পড়ে নিচেতে আর তামিম সরকার এসে বালতি ভর্তি দুধ তানভীরের মাথায় ঢালে। পরপর 3 বালতি দুধ ঢালা হয় তানভীরের মাথায়। অবশেষে তামিম সরকার বলে ওঠেন, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসেন বাবাজান। তামিম সরকারের কথা মতো তানভীর নিজের রুমে চলে যায় আর তামিম সরকার বাগানেই দাঁড়িয়ে থাকে আর বলে ওঠে, আমার সকল পাপের শাস্তি আমি পাচ্ছি নিজের ছেলের মাধ্যমে। কথাটা বলেই চোখ দুটো বন্ধ করে নেয় আর 2 ফোঁটা চোখের পানি ফেলে। পেছন থেকে আয়েশা বেগম বলে ওঠে, পাপ তো আমারও কিছু কম নাই কর্তা। পেছন থেকে আয়েশা সরকারের কথা শুনে তামিম সরকার পেছনে ফেরে। আয়েশা সরকার বলে ওঠেন, সেদিন যদি আপনাকে ওই রাজনীতিকতা না যেতে বলতাম তাহলে হয়তো আমার ছেলেটাও এখন সাধারণ মানুষের মতো মানুষ হতো। নিজের সহধর্মিনীর কথা শুনে বুকটা কেঁপে ওঠে তামিম সরকারের। সে আয়েশা সরকারের সামনে দাঁড়ায় আর চোখের পানি মুছে দেয়। বলতে থাকে তামিম সরকার, আমার আয়েশা ঠিক ততটাই পবিত্র যতটা পবিত্র বৃষ্টির পানি হয়। আপনার কথায় আমার মতো মানুষ যদি নিরীহ মানুষে পরিণত হয় তাহলে নিশ্চয়ই তানভীরও আমার মতোই কারো কথায় নিরীহ মানুষে পরিণত হবে। তামিম সরকার আয়েশাকে হাজারটা কথা বলে বোঝাতে গেলেও যুবতী বয়সে রাগের মাথায় করা ভুলের জন্য যে তার স্বামী সন্তান এই নোংরা রাজনীতিতে জড়িয়েছে সেটাই আফসোস সারা জীবনেও ভুলতে পারবে না। শিকদার বাড়ি। সুভার বাবা বলে ওঠে, শোনো সুভার মা, সুভাকে চিটাগাং পাঠিয়ে দেব কালকে পরশুর মধ্যেই। প্রত্যুত্তরে সুভার মা বলে ওঠে, হঠাৎ চিটাগাং কেন? সুভার বাবা বলে ওঠে, সুভার বিয়ে তাই। যদি সুভার বিয়ে হয়ে যায় তানভীর নিশ্চয়ই তাকে আর গ্রহণ করবে না। সুভার মা বলে ওঠে, আপনার মাথা ঠিক আছে তো? যেখানে 24 ঘন্টা সুভার উপরে নজর রাখা হয় সেখানে বিয়ে দেবেন আর তানভীর সরকার তা জানবে না? সুভার বাবা বলে ওঠে, এত চিন্তা করে লাভ নেই সুভার মা, এটাই একমাত্র পথ সুভাকে সুস্থ রাখার। সুভার মা স্বামীর এমন চিন্তার কথা জেনে আরও বেশি ভয় পেয়ে যায়। যেখানে পুরো দেশটাই তাদের কথাই চলে সেখানে তার চোখে ফাঁকি দিয়ে কিভাবে বিয়ে দেবে সুভার অন্য কারোর সাথে? এটা কি এতটাই সোজা? সরকার বাড়ি। তানভীর উপর থেকে ফ্রেশ হয়ে নিচে নামতে থাকে। ততক্ষণে নিউজ রিপোর্ট সমস্ত কিছু শুরু হয়ে গিয়েছিল। দেশের 12 জন নেতা মারা গেছেন। এটা রীতিমতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার মতোই। তানভীর নিচে নামতেই তামিম সরকার তাকে ডাকে, কোথাও বের হবেন বাবাজান? তানভীর বলে ওঠে, জি আব্বাজান। তামিম সরকার বলে ওঠেন, আজকে না বের হলে হয় না বাবাজান? প্রত্যুত্তরে তানভীর বলে ওঠে,
আপনার বৌমা আমার অপেক্ষাতে আছে আব্বা, কিন্তু আপনি যদি বলেন আমি এক কদমও বাইরে ফেলবো না। ছেলের কথা শুনে তৎক্ষণাৎ মুখে হাসি ফুটে ওঠে তামিম সরকারের। তিনি বলে ওঠেন, সাবধানে যান বাবা যান। তানভীর তার আব্বাজানের গালে চুমু দিয়ে সুন্দর মতো বেরিয়ে পড়ে। তানভীর বয়সে 28 বছরের যুবক হলেও তার আব্বাজানের সামনে এখনও 12 কি 13 বছরের কিশোরদের মতো আচরণ করে। সময় রাত 8টা 45 মিনিট। তানভীর তার জিভ নিয়ে সোজা রিসোর্টের দিকে রওনা দেয়। এত কিছুর পর নিজের মনকে একটু সুস্থ করা উচিত। আর তানভীরের মন এখন শুধু শুভাকে দেখলেই শান্ত হয়। তানভীর যাওয়ার পর শুভা রুমে বসে থাকে অনেকক্ষণ। বসে থাকতে থাকতে কখন যে শুভা ঘুমিয়ে পড়ে বুঝতে পারে না। তানভীর এসে উপরে উঠে পড়ে আর নিজের রুমে ঢুকে পড়ে। তানভীর লক খুলতেই সামনে শুভাকে না দেখতে পেয়ে এদিক ওদিক তাকাতেই দেখে সোফাতে গুটিসুটি হয়ে বসে ঘুমাচ্ছে শুভা। তানভীর এক পা করে শুভার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে আর ঘুমন্ত শুভাকে দেখে ঢোক গিলতে থাকে তানভীর। তানভীর নিজের মুখটা শুভার মুখের কাছাকাছি নিয়ে যায়। তানভীরের হার্টবিট বাড়তে থাকে আরও জোরালো গতিতে। ঘুমের মধ্যে গরম নিঃশ্বাস পড়তেই চোখ খুলে যায় শুভার। চোখ খুলে তানভীরকে নিজের এতটা কাছে দেখে তাড়াতাড়ি করে সরে বসে শুভা নিজের ওড়না ঠিক করতে থাকে। তানভীর তখন বলে ওঠে, ওঠলা কেন? প্রত্যুত্তরে শুভা বলে ওঠে, এমনি। তানভীর শুভার পাশে গা ঘেঁষে বসে পড়ে আর শুভার হাতটা সরিয়ে তার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। তানভীরের এমন কাজে শুভা একটু চমকেই ওঠে। তানভীর শুভার মাথায় হাত দিয়ে নিজের খুব কাছে নিয়ে আসে আর বলে ওঠে, মাথায় হাত বুলাতে থাকো। এদিকে তানভীরের গরম নিঃশ্বাস শুভার মুখে আছড়ে পড়ে। শুকনো ঢোক গিলতে থাকে শুভা। তানভীর শুভার মাথায় হাত দিয়ে হাতটা সরিয়ে তার কোলে সুন্দর মতো মাথা দিয়ে চোখ বন্ধ করে রাখে। আর শুভা তানভীরের কথা মতো তার মাথায় হাত বুলাতে থাকে। বেশ অনেকক্ষণ পর তানভীর চোখ খুলে ওঠে আর শুভাকে বলে ওঠে, শুভা। শুভা বলে ওঠে, জি। তানভীর বলে ওঠে, আমারে ঠকাইও না, না হলে নিজের হাতে তোমাকে মারতে খুব কষ্ট হবে আমার। তানভীর চোখটা বন্ধ করে ঠান্ডা মস্তিষ্কে শুভাকে ঠেট দিয়ে ঘুমিয়ে পড়ে আর শুভা চুপচাপ বসে থাকে। এভাবে প্রায় অনেকক্ষণ পরে তানভীর নিজের চোখটা বন্ধ রাখে। শুভা ভেবেছিল হয়তো তানভীর ঘুমিয়ে গেছে, তাই সে মাথায় হাত বুলানো বন্ধ করে দেয়। তখন তানভীর বলে ওঠে, স্বামী সেবা করা স্ত্রীর দায়িত্ব শুভা। কথাটা শুনেই শুভা আমতা আমতা করতে থাকে। শুভা বলে ওঠে, আমি ভেবেছি আপনি ঘুমিয়ে গেছেন। তখন তানভীর চোখ খুলে ঠোঁটের কিনারায় হাসি এঁটে শুভার দিকে তাকায় আর বলে ওঠে, স্বামী হিসেবে মানো তাহলে আমাকে। তানভীরের কথায় শুভা কিছুটা লজ্জা বোধ করে আর অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আসলেই তো, তানভীর তো বলেছে স্বামী সেবা করা স্ত্রীর দায়িত্ব। সে তো সুভাকে নিজের স্ত্রী বা সুভাকে স্বামী এমন কিছু বলেনি তো। নিজেই খামখেয়ালির জন্য মনে মনে খুব লজ্জাবোধ করে শুভা। কিভাবে তানভীরের চোখে চোখ রাখবে বুঝতে পারে না। অবশ্য এর আগে যে শুভা তানভীরের চোখে চোখ রেখে কথা বলতো বিষয়টি এমনও না, কিন্তু আজকের বিষয়টি সম্পূর্ণ আলাদা। শুভার লজ্জা পাওয়া দেখে তানভীর মুডে চলে আসে। শুভার এই খুঁটিনাটি বিষয়গুলো তানভীর খুব পছন্দ করে, তাই তার সমস্ত বিষয় খুব মনোযোগ সহকারে দেখে তানভীর। তানভীর শুভার হাত নিয়ে তার বুকে রাখে। তানভীরের এমন কাণ্ডে হঠাৎ করেই তানভীরের দিকে তাকায় শুভা। দুজনের চোখ একে অপরের দিকে। তানভীর বলে ওঠে, মেয়ে মানুষ লজ্জা পেলে তার সৌন্দর্য আরও 3 গুণ বেড়ে যায় শুভা। তানভীর শুভার চোখে চোখ রেখে খুব আবেগ দিয়ে কথাটি বলে ওঠে। তানভীর বলে ওঠে, কিন্তু রাতের বেলা মেয়েদের নির্লজ্জ হতে হয়, না হলে স্বামী আরেক বেডির কাছে যায়। তানভীরের এমন লাগামহীন কথা শুনে শুভা অন্যদিকে মুখ ফিরিয়ে চোখ বন্ধ করে হালকা হেসে দেয়। শুভাকে হাসতে দেখে তানভীরের নির্দয় মনের প্রেমিক পুরুষ যেন মন খুলে বের হয়ে আসতে চায়। তানভীর বলে ওঠে, যাক আলহামদুলিল্লাহ, আমার বউ সবই বুঝে, ন্যাকাবিহীন বাক প্রতিবন্ধ। শুভাকে বাক প্রতিবন্ধ বলায় সে রেগে যায় আর মুখটা ফুলিয়ে ফেলে আর বোকাদের মতো বলে বসে, আমি বাক প্রতিবন্ধ? শুভার মুখ থেকে প্রথমবার কোনো প্রশ্ন শুনতে পেরে তানভীর একটু হলেও নরম হয়। তানভীর শুভার কোল থেকে মাথা ছড়িয়ে উঠে বসে আর শুভার হাত ধরে টেনে নিজের কোলে বসায় আর বলে ওঠে, তানভীর, সারাদিনে 4টা তো কথা বলো না আমার সাথে, কিন্তু কিছু বললেই মুখ ফিরিয়ে অন্যদিকে তাকাও। ঘাড়ের রগে কি সমস্যা আছে? বারবার মুখ ফিরিয়ে নাও। তানভীরের কথা শুনে শুভা আবারও মুখ ফিরিয়ে অন্যদিকে নেয়। তানভীর হতাশ হয়ে বলে ওঠে, যেই লাও সেই কদু। তানভীরের হঠাৎ এভাবে শুভাকে নিজের কোলে বসানোতে শুভার অস্বস্তি মাত্রা বেড়ে যায়। তানভীরও খুব শক্ত করেই শুভাকে ধরে। তারপরে হঠাৎ করেই শুভার পিঠে হাত দেয়। তানভীর শুভার চুল সরিয়ে তার গলার রগ দেখতে যায় আর শুভা দুহাতে ঠেলে তানভীরকে সরাতে পারে না। আজকে তানভীর শুভার গলার রগ দেখেই ছাড়বে, কিন্তু এতে করে যে তানভীর শুভার নিজেদের অজান্তে এত কাছাকাছি চলে এসেছে
তা তানভীরেরও খেয়ালের বাইরে ছিল। হঠাৎ সেই সময় জানালা দিয়ে খুব জোরে বাতাস আসে আর শোভার চুলগুলো তানভীরের মুখে আছড়ে পড়ে। তখন তানভীরের ধ্যান ফিরে আসে, সে সুহার খুব কাছাকাছি চলে এসেছে।